রোহিঙ্গা দেখতে পাওয়া যাবে। আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর বলে একটি জেলা আছে, সেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কাঁথি। দক্ষিণ কাঁথিতে গেলে শান্তিকুঞ্জ বলে একটা বাড়ি আছে, সেই বাড়িতে গেলে সেই বাড়ির মেজো ছেলেকে নাকি রোহিঙ্গার মতো দেখতে। আপনি খোঁজ নেবেন তো ওখানে কোনো শান্তিকুঞ্জ বলে বাড়ি আছে কিনা, সেই বাড়ির মেজো ছেলেকে রোহিঙ্গাদের মতো দেখতে কিনা, সেটা একটু খোঁজ নিয়ে দর্শকদের আপনারা জানাতে পারেন। এর বাইরে পশ্চিমবঙ্গে আর কোনো রোহিঙ্গা আছে বলে আমার অন্তত যায়। ওরা বারবার পরাজিত হয়, বাংলা ওদের প্রতিবার রাজনৈতিকভাবে ঘাড় ধাক্কা দেয়, বাংলার হারের দাগ, ক্ষতের চিহ্ন, তাতে বাংলার মানুষ ওদের কাটা ঘায়ে নুনের ছিটে দেয়। তার জন্য ওদের বাংলা দখল করতে না পারার হতাশা এই ধরনের জমিদারি আচরণের মধ্য দিয়ে প্রতি পদক্ষেপে ফুটে ওঠে। কেন আমরা এই কথা বলছি তার পিছনে অন্য কোনো চর্চারও প্রয়োজন নেই, খুব সহজ বিষয়। এসআইআরের ঘোষণা হলো 1 মাসের মধ্যে এনিউমারেশন ফর্ম ভরতে হবে প্রত্যেককে। 2002 সালের বেঞ্চমার্ক করা হলো, কি পদ্ধতিতে কেউ জানে না। কেন 2002, কেন 2003 বা 5 নয়, কেন 2007 বা 8 নয়, বা কেন 1995 বা 96 নয়, তারও কোনো সদুত্তর নেই। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। অর্থাৎ এই 2002 যে কেন বেঞ্চমার্ক করা হলো সেটার পিছনেও কোনো সুনির্দিষ্ট কারণ তারা এখন অবধি দর্শাতে পারলেন না। সবচেয়ে সমস্যার যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে যে 2002 সালে যাদের সরাসরি নাম ভোটার লিস্টে থাকবে না তাদের জন্য বলা হচ্ছে যে বাবার বা মার নাম থাকলেই হবে। কিন্তু বাবার বা মার নাম থাকলেই হবে, সবাইকে এবার ইনুমারেশন ফর্মটা ভরতে হবে। সময় মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে 10.5 কোটি মানুষের মধ্যে 70% লোককে এই ফর্ম ভরতে হবে বা তার বেশি। যে ভরতে পারবেন না তিনি প্রসেস থেকে বাদ যাবেন। এক। দ্বিতীয়ত, প্রচুর মানুষ ছিলেন যারা 2002 সালেও তাদের অন্য ডকুমেন্ট রয়েছে, মানে রেশন কার্ড রয়েছে বা অন্য নথি রয়েছে, তাদের ভোটার কার্ডে তাদের নাম ছিল না, কোনো কারণে নাম তোলেননি বা নাম বাদ দিয়ে গিয়েছিল, তাদের পরিবারেরই কারোর নাম নেই, কিন্তু তাদের অন্য নথি আছে। সেক্ষেত্রে কি হবে সেটা এখনও প্রকাশ্য নয়, স্পষ্ট নয়। পুরোটাই নির্বাচন কমিশন বলছেন তাদের প্রেরোগেটিভ, তারা ডিসিশন নেবেন কে বৈধ হবে কে অবৈধ হবে। এইখানেই সমস্যাটা। নির্বাচন কমিশন মানে কি? কমিশনার জ্ঞানেশ কুমার, যে অমিত শাহ দপ্তরে 12 বছর সেক্রেটারি কাজ করেছেন এবং কার্যত অমিত শাহের খাস লোক বলে পরিচিত, তার নির্দেশে নির্ধারিত হবে কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার। আমরা তো আশঙ্কা করছি বেছে বেছে কোনো সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এর ফলে হবেন মতুয়ারা, আদিবাসী তপশিলীরা। একটা বিস্তীর্ণ অঞ্চলের শরণার্থী মানুষ বাংলাদেশ থেকে এপারে এসছেন। হ্যাঁ, তারা অত্যাচারিত হয়েই এসছেন, তাদের কাছে নথি নেই 2002 আগের। তারা কেউ এসে 2003, 4, 5 ভোটার কার্ড করেছেন এবং এদের অধিকাংশই হিন্দু, নমশূদ্র, মতুয়া, পাগল, গোসাই, এদের বংশ, মানে এই সম্প্রদায়ভুক্ত, যেই ভোট ব্যাংকে কার্যত বিজেপি স্থিত হয়েছে। আপনার মনে থাকবে অসীম সরকারের সেই হুমকি, শান্তনু ঠাকুর বিজেপির নিজস্ব গ্রুপ ছেড়েছেন কেন? এই আশঙ্কায় যে মতুয়াদের নাম একচেটিয়াভাবে বাদ যাবে, তাদের বলা হচ্ছে সিএতে আবেদন করবে। সে তো পরের প্রশ্ন, তার আগে তো এই ভোটটা বেরিয়ে যাবে। প্রচুর মানুষকে বেনাগরিক করার একটা পরিকল্পনা, ঠিক যেভাবে আসামে আমরা দেখেছি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর একটা পরিকল্পনা। এরা বাঙালিকে গরু ছাগল মনে করে, ওই জন্য টার্গেট বাংলা। বাংলা ওদের জবাব ওদের ভাষাতেই দেবে। কিন্তু আসামের প্রসঙ্গে তুমি এলে, এই 12টি কেন্দ্রশাসিত রাজ্য বা বাংলা, এখানে তো আসামের নামও নেই। আসামের তো সামনে বিধান, মানে এখানে প্রশ্ন, এরা এখন একটা অপযুক্তি দিচ্ছে যে ওটা একটা মামলা চলছে, এনআরসি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আরে বাপু, তোমার এনআরসি যদি হয়ে থাকে আসামে কেন সিএ করাওনি? আসামে সিএ করাওনি কেন? সিএ করলে ওখানকার বাঙালিদের নাম উঠে যাবে। তারা যদি সিএই না করিয়ে থাকো তাহলে তোমার এসআইআর করাতে অসুবিধা কোথায় ছিল? পুরোটাই বিজেপির দালালি করার জন্য এই ধরনের নির্লজ্জ দলবাজি করছে। আচ্ছা, এসআইআর আবহে রাজ্য প্রশাসনে ব্যাপকভাবে রদবদল। একদিনে প্রায় 527 জন আমলার বদলি হয়েছে। এই বদলির পর বদ্ধ শিবির থেকে ক্রমাগত কটাক্ষ নেমে আসছে তৃণমূলের দিকে।
এমনটাও বলা হচ্ছে যে কালিরামের ঢোল ফেটে গেছে, এসআইআর নিয়ে ভুল বদলে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? বদলি রাজ্য সরকার করবে না তো কি মুরলীধর সেন লেন করবে নাকি? বদলি করার অধিকার তো মুখ্যমন্ত্রীকে দিয়েছে, ক্যাবিনেটকে দিয়েছে, বাংলার মানুষ নির্বাচিত সরকারকে দিয়েছে, বিরোধী দলকে তো সে অধিকার দেয়নি। আর আপনারা জানেন বাংলা জুড়ে বাংলার যতগুলো বুথ আছে প্রায় 84,000-এর কাছাকাছি বুথ, প্রতিটি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। বুথ পিছু 10 লক্ষ টাকা করে সরকার খরচ করবে। কেন? সেই বুথের মানুষ কি চাইছে তার জন্য। এই কর্মসূচি পার্টিসিপেটরি ডেমোক্রেসি ভারতবর্ষের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে বিরল। মানুষের সেই চাহিদা পূরণের জন্য প্রশাসনের যে রিশাফলিং প্রয়োজন তার জন্যই বদলি করা হয়েছে। তাতে বিজেপির আপত্তি থাকলে থাকুক, তাতে কিছু যায় আসে না। কারণ বদলি করার এখতিয়ার এবং অধিকার একমাত্র নির্বাচিত সরকার, ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের থাকে। সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রান্সফার অর্ডার রিলিজ হয়। এবং আপনি জানেন যে যেহেতু 3 বছরের বেশি কোনো আমলা যদি একই জায়গায় কাজ করে, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাকে বদলি করতেই হবে। যেহেতু নির্বাচন কার্যত নাকের ডগায় এসে গিয়েছে, তাই এই বদলি একটা রুটিন প্রসেস। যারা এর মধ্যেও ভূত দেখছে তাদের সাথে আসলে কর্মী নেই, মানুষ নেই, তাদের সাথে শুধু মিডিয়া আছে। মিডিয়ার ভরসায় রাজনীতি করলে যা হওয়ার বিজেপির সাথে তাই হচ্ছে। 21-এ হেরেছে, 24-এ হেরেছে, 26-এ আবার হারবে। এসআইআর নিয়ে যখনই প্রসঙ্গ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটাই কথা আমরা শুনেছি এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলেছেন, একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে রাস্তায় আন্দোলন করা হবে। কিন্তু কালকে যখন বঙ্গে এসআইআর হবে এমনটাই জানানো হলো, তারপর থেকে ক্রমাগত কটাক্ষ ধেয়ে আসছে তৃণমূলের দিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। অন্যদিকে বামেরা বলছে মোদি মমতার সেটিংয়ের কথা আরেকবার তুলে ধরলো, যে সামনে বলছেন যে এসআইআর করতে দেবেন না, কিন্তু তলায় তলায় এসআইআর এর জন্য তারাই আবেদন করছে। অন্যদিকে পদ্ম শিবিরের তরফ থেকে জানানো হলো, যাই হয়ে যাক রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না। প্রথম কথা বামেদের উদ্দেশ্যে বলি যে এসআইআর কেন্দ্রীয় সরকার যদি নির্বাচন কমিশনকে দিয়ে জোর করে চাপিয়ে দেয়, সেটা যদি দিদি আর মোদির সেটিং হয়, তাহলে কেরালায় যে এসআইআরটা হচ্ছে একই সাথে, সেটা কি পিনারাই বিজয়নের সাথে নরেন্দ্র মোদীর প্রেমালাপ চলছে? সেটা কি নরেন্দ্র মোদী আর পিনারাই বিজয়ন নিজের মেয়ে বীণা বিজয়নকে ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বিরিয়ানির প্যাকেটে সোনা পাচারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে তাদের মধ্যে কি মধুর প্রেমালাপ চলছে? আমার জানতে ইচ্ছে করছে। এই হাস্যকর কথাবার্তা বলে বলেই বামেরা, বিশেষ করে সিপিএম, আজকে এ রাজ্যের বুকে অপ্রাসঙ্গিক শূন্যে পরিণত হয়েছে। আর দ্বিতীয় রইল বিজেপি। রোহিঙ্গা 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 শুনে তো যাচ্ছি, প্রায় 1,20,00,000 নাকি রোহিঙ্গা। 6 কোটি ভোটারের মধ্যে 6.5 কোটি ভোটারের মধ্যে যদি 1,20,00,000 রোহিঙ্গা হয়, তার মানে প্রতি 6 জনে একজন রোহিঙ্গা আছে। তার মানে প্রায় 17%-18% রোহিঙ্গা প্রতি বুথে। তার মানে আপনার পাড়ায় অন্তত 1000টা ভোটার থাকলে 200 জনের কাছাকাছি রোহিঙ্গা আছে। আপনি কখনো রোহিঙ্গা কীরকম দেখতে দেখেছেন? আমি আপনার কাছেই প্রশ্ন করছি। আপনি দেখেননি, আমি জানি, আমিও দেখিনি। আমার মনে হয় রোহিঙ্গা দেখতে পাওয়া যাবে আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর বলে একটি জেলা আছে, সেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কাঁথি। দক্ষিণ কাঁথিতে গেলে শান্তিকুঞ্জ বলে একটা বাড়ি আছে, সেই বাড়িতে গেলে সেই বাড়ির মেজো ছেলেকে নাকি রোহিঙ্গার মতো দেখতে। আপনি খোঁজ নেবেন তো ওখানে কোনো শান্তিকুঞ্জ বলে বাড়ি আছে কিনা, সেই বাড়ির মেজো ছেলেকে রোহিঙ্গাদের মতো দেখতে কিনা, সেটা একটু খোঁজ নিয়ে দর্শকদের আপনারা জানাতে পারেন। এর বাইরে পশ্চিমবঙ্গে আর কোনো রোহিঙ্গা আছে বলে আমার অন্তত জানা নেই। একেবারে শেষ প্রশ্নে যাব, পাকিস্তানি ইস্যু নিয়ে আরেকবার। ব্যারাকপুরে নাকি 400 জন পাকিস্তানি আছে, এমনটাই বিজেপি নেতা অর্জুন সিং বলছে। পাকিস্তানটা ব্যাপারটা অর্জুন সিং বিজেপিরা ভালো জানে, কারণ আমরা দেখেছিলাম বিধানসভায় এই পেহেলগাম অ্যাটাকের পর হঠাৎ করে আপনার কাছে কোনোদিন পাকিস্তানের পতাকা পাওয়া যাবে? চাইলেও পাওয়া যাবে না, আমার কাছেও চাইলে পাওয়া যাবে না। কিন্তু শুভেন্দু অধিকারী 1 লপ্তে 200টা পাকিস্তানের পতাকা কোথা থেকে জোগাড় করে ফেলেছিল। পাকিস্তানের পতাকা তাদের কাছেই থাকে যাদের ভেতরে পাকিস্তান প্রেম থাকে। তো বিজেপির কাছে পাকিস্তান প্রেম থাকতে পারে। শুভেন্দু অধিকারী তো আরও ভালো এই বিষয় নিয়ে। শুভেন্দু অধিকারী কংগ্রেস তার পতাকা বিক্রি করে তৃণমূলে এসছে, তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপিতে গেছে। ও সুযোগ পেলে যে কোনো দিন পাকিস্তানের পতাকার জন্য ভারতের পতাকাও বিক্রি করে নিতে পারে। তাই শুভেন্দু অধিকারী পাকিস্তান সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে, অর্জুন সিং সেই লাইনেই বলছে।